আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা, যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হেঁটে তার ৪২ জন প্রার্থীকে নিয়ে দেখালেন বাংলার গর্জন। আর অপরদিকে সন্দেশখালীতে শুভেন্দু ও সুকান্ত সন্দেশখালীর মহিলাদের নিয়ে মিটিং করে সন্দেশখালীর থেকে এই বাংলাকে একটা বার্তা দিলেন। আজ রাজ্য রাজনীতিতে বিজেপি ভার্সাস টিএমসি এই দুটো রাজনৈতিক দল চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছিল। আজকে যেভাবে ব্রিগেডের সভা থেকে তৃণমূলের জনগর্জন সভা জেগে উঠল, সেখানে প্রশ্ন উঠছে যে কতটা গর্জালো আর কতটা বর্ষালো। নমস্কার, আমি শুভঙ্কর মান্না। আমার বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমে থাকেন, আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়। দর্শক, আজকে তৃণমূলের এই ব্রিগেডের সভাটা ছিল মূলত জনগর্জন সভা, যেখানে কেন্দ্র সরকার একের পর এক প্রকল্প থেকে, যোজনা থেকে এই রাজ্যকে বঞ্চিত করছে। তাই এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দিদি, এই রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ব্রিগেডে একটা জনগর্জন সভার আয়োজন করেছিল, যেখানে বোঝাতে চেয়েছিলেন কীভাবে এই কেন্দ্র সরকার ১০০ দিনের টাকা দিচ্ছে না, কীভাবে বাংলার মানুষকে ঘর দিচ্ছে না, ঘর বাড়ি আবাস যোজনা দিচ্ছে না, কীভাবে কেন্দ্র সরকার এই রাজ্য থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে ট্যাক্সের টাকা, কিন্তু এই রাজ্যকে বঞ্চিত করছে। ২৮টা রাজ্য, ৮টা কেন্দ্রশাসিত রাজ্য রয়েছে, যেখানে কোনো রাজ্যকে বঞ্চিত করছে না, শুধুমাত্র এই রাজ্যকে বঞ্চিত করছে। এবং তার সাথে সাথে এই রাজ্যে নাকি সরকারটাকে হড়প করে নেওয়ার একটা প্ল্যানিং করছে কেন্দ্র সরকার। এটা বোঝাতে গিয়ে যেভাবে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, যাকে তৃণমূলের সেনাপতি বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, থেকে আরও তৃণমূলের নেতা নেত্রীরা একের পর এক জবরদস্ত ভাষণ দিতে শুরু করছিলেন। কিন্তু ভাবলাম যে নিশ্চয়ই কিছু জনগর্জন সভা হবে, কিছু গর্জাবে, কিন্তু দর্শক দেখা গেল প্রচুর পরিমাণে গর্জালো, কিন্তু আদেও বর্ষালো না। অর্থাৎ যতটা গর্জালো ঠিক ততটা যেন কোথাও না কোথাও বর্ষালো না। এর আগে বিজেপি ১৯৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। সামনে ২০২৪ লোকসভা নির্বাচন, যেখানে এখনও প্রার্থী ডেট ঘোষণা হয়নি, কিন্তু বিজেপি আগে ভাগে ১৯৫টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দেয়, যেখানে এই পশ্চিমবাংলা থেকে ২০ জন প্রার্থীর নাম ঘোষণা হয়। তার মধ্যে একজন বাদ যায়, পবন সিং আসানসোলে। তো ১৯ জন প্রার্থী তালিকা ঘোষণা হয়, বাকি রয়েছে ২৩ জন। বিজেপি হয়তো সেকেন্ড ধাপে এই প্রার্থী তালিকাটা ঘোষণা করবে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস এখনও পিছনে থাকলেও তৃণমূল কিন্তু পিছিয়ে থাকলো না। তৃণমূল আজ ব্রিগেডে র্যাম্প শোতে ৪২ জন প্রার্থীকে নিয়ে র্যাম্পে হেঁটে দেখালেন নেত্রী, দিদি, পিসি, যা বলতে পারে। কিন্তু তিনি এটাও বললেন যে ৪২-এ ৪২। এখন আমি বুঝতে পারছি না এই রাজ্যে তৃণমূল ৪২-এ ৪২ পাবে না বিজেপি ৪২-এ ৪২ পাবে, কারণ দুজনেই বলছেন ৪২-এ ৪২। এই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে ভাষণ দিয়ে গেলেন, যেখানে তিনি বললেন এই রাজ্য থেকে ৪২টি আসনে ৪২টাই আসনে বিজেপি জয়লাভ করবে। অপরদিকে এই রাজ্যের নেত্রী, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এই রাজ্য থেকে ৪২টা আসনে ৪২টাই তৃণমূল জয়লাভ করবে। কিন্তু দর্শক, দুজনের কথা তো সমান হতে পারে না, দুজনের কথা সত্যও হতে পারে না। কেউ তো কম বেশি ১৯-২০ আসনে জয়লাভ করবেই। এখন দেখার কে কোন আসনে জয়লাভ করবে। তবে দর্শক, যেভাবে মনে করা হয়েছিল গর্জাবে, কেন্দ্রের বিরুদ্ধে একটা লড়াই হবে, ফাইটিং, কিন্তু অতটা ফাইটিং হলো না। আসলে ব্রিগেডের এই সমাবেশটা যেন মনে হলো তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো। হ্যাঁ, ৪২টি আসনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হলো। আর সেই আসনে কারা কারা পেলেন? ১১ জন এমএলএ পেলেন টিকিট, ২ জন মন্ত্রী পেলেন টিকিট। সব থেকে বড় কথা, টলিউড এই রাজ্যে রাজনৈতিক দলগুলোকে, এই রাজ্যের রাজনৈতিক দলগুলো আসলে যাত্রা পার্টি, এখানে পার্টির থেকে বেশি বড় কথা যাত্রা পার্টি। তো মনে করা হচ্ছিল যে টলিউড চাইছিল যে এই যাত্রা পার্টিগুলো থেকে দূরে থাকতে, কারণ টলিউড সিনেমা করে তো একটু চলচ্চিত্র, তাই তারা চেয়েছিল এই যাত্রা পার্টি থেকে দূরে থাকতে। কিন্তু রাজনৈতিক দলগুলো যাত্রা পার্টিগুলো টলিউডকে ছাড়তে পারলো না। যাত্রা পার্টিগুলোর টলিউডকে ছেড়ে থাকার কোনো উপায় নেই। তাই টলিউড যতটা না পার্টিগুলোকে চায়, তৃণমূলকে চায় বা বিজেপিকে চায়, বিজেপি বা তৃণমূলের এই টলিউডকে অনেক বেশি পরিমাণে দরকার হয়ে পড়েছে। তো তাই এই আজকের এই ৪২টা আসনে তৃণমূলের যে ৪২ জন প্রার্থী ঘোষণা হয়েছে, সেখানে রয়েছে টলিউড, সেখানে রয়েছে বলিউড, সেখানে রয়েছে গায়ক, সেখানে রয়েছে নায়ক, সেখানে রয়েছে নায়িকা, তার সাথে সাথে নবীন, প্রবীণ, আর এরকম অনেক ধরনের চমক রয়েছে। দর্শক, সেগুলোই আলোচনা করব। তবে একটা কথা বলি দর্শক, যতই বলুক
যে দেখুন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে বললেন যে কালীঘাটের বাড়ি থেকে শান্ত তিনি প্রার্থী তালিকা ঘোষণা করেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেন, কিন্তু আজকে কোথাও না কোথাও তিনি বললেন যে অভিষেক তুমি ঘোষণা করো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মাইকের ফোনটা নিয়ে ঘোষণা করলেন প্রার্থী তালিকাগুলো। তো এটা মনে হতে পারে, অবাক হতে পারেন, তাই কেউ কেউ হয়তো মনে করছে যে এবার বুঝি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আস্তে আস্তে করে অভিষেকময় হতে চলেছে তৃণমূল। দর্শক, এটা অভিষেকময় হতে চলেছে না, অভিষেকময় হয়ে গিয়েছে। আসলে দর্শক এই প্রার্থী তালিকাগুলো না না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে, না অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক করে, না নরেন্দ্র মোদী ঠিক করে। এই প্রার্থী তালিকাগুলোকে ঠিক করে একটা টিম, ম্যানেজমেন্ট টিম। তারা বিভিন্নভাবে সার্ভে করে, মানুষের মতামত নেয়, ফোনে কথা বলে মানুষের সাথে, পাবলিকের সাথে। আপনার ওই এলাকার এই ব্যক্তিকে প্রার্থী করলে আপনার কী রায়, ওই ব্যক্তিকে প্রার্থী করলে জিতবে কিনা, ওই এলাকার সমস্যা কী, কে আপনাদের কাছে আসে, এইভাবে তদন্ত হয়, মানে এইভাবে সার্ভে হয়। তো তৃণমূলের ক্ষেত্রে এই সার্ভেগুলো কারা করে? তৃণমূলে এখন যারা ম্যানেজমেন্ট টিম রয়েছে বা যারা পরামর্শদাতা হিসেবে কাজ করছে সেটা হচ্ছে আইপ্যাক। তারাই ঠিক করছে দীর্ঘদিন ধরে যে 2024-এ লোকসভা ভোট আসবে, সেখানে 42টা লোকসভা আসনে কাকে কাকে টিকিট দেওয়া হবে। তাই সেই আসনে যারা যারা তারা সার্ভে করে যেখানে মনে হয়েছে যে এই ব্যক্তিকে দিলে জয়লাভ করবে, সেই ব্যক্তিকে দিয়েছে। বিজেপির ক্ষেত্রেও একই, বিজেপির ক্ষেত্রে সার্ভে করা হয়েছে, সেখানে কারা ঠিক করেছে? যেমন এখানে আইপ্যাক, ওখানে নমোরা ঠিক করেছে সার্ভে করে এই ব্যক্তিকে এই জায়গায় টিকিট দিলে তারা জয়লাভ করে আসবে। তা সেই অনুযায়ী সেই ব্যক্তি টিকিট পেয়েছে। এখন কিছু জায়গায় গন্ডগোল হয়, সেটা সব পার্টিতেই হচ্ছে। এখন দেখার বিজেপিতে থেকে তৃণমূলে আসা যে 5 জন বলা হচ্ছে, 4 জন মূলত, 4 জন যারা অলরেডি বিধায়ক ছিল, এমএলএ, তারা এখন বিজেপি থেকে টিএমসিতে এসছে, তাদেরকেও টিকিট দিয়ে দিয়েছে। এই হচ্ছে চমক, যেখানে 42টা আসনের মধ্যে টলিউড রয়েছে, এমএলএ রয়েছে, তারপর হচ্ছে 2 জন মন্ত্রী রয়েছে, 5 জন বা 6 জন বা কেউ 7 জন বলছে, তারা যারা বিজেপি থেকে টিএমসিতে এসেছে, যার মধ্যে 4 জন তো অলরেডি এমএলএ রয়েছে, সিটিং এমএলএ বিজেপি, তারাও এসছে, তারাও টিকিট পেয়ে গেছে। এখন কথা হচ্ছে সিপিএম মাঝে মাঝে বলে যে বিজেমূল, মানে বিজেপি আর তৃণমূলের মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া যায় না। আসলে সব পার্টিগুলো এখন হচ্ছে ম্যানেজমেন্ট টিম টাইপের, মানে সব রাজনৈতিক দলগুলো এখন হচ্ছে ওই থার্ড পার্টি, মানে ওই সার্ভে পরামর্শদাতা টিম সিলেক্ট করে, সেই পরামর্শদাতা টিম যা যা করে সেগুলো মানে। তো সেই অনুযায়ী তৃণমূল ঠিক করেছে। এই তৃণমূলে যে নতুন যে টিকিট পেয়েছে যারা 42 জন, তার মধ্যে 4 জন সিটিং এমএলএ, যারা এখন বর্তমানে এমএলএ রয়েছে, তারা বিজেপি থেকে টিএমসিতে জাস্ট এসছে কিছুদিন সবে মাত্র। একজন তো 7 তারিখে জয়েন করছে, সেরকম ব্যক্তিও টিকিট পেয়ে গেছে, যেমন বিপ্লব মিত্র, তারপর হচ্ছে কৃষ্ণ কল্যাণী, তারপর মুকুটমণি অধিকারী, বিশ্বজিৎ দাস। এরা এই 4 জন কিন্তু বিজেপিরই এমএলএ ছিল, এখন এসে তৃণমূলে জয়েন করে। তারপরে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, সুজাতা মণ্ডল খান, এই 3 জনও বিজেপি একসময় করতো, তারপরে বিজেপি ছেড়ে দিয়ে টিএমসিতে চলে আসে। এখন দেখার যে ঠিক যখন এরকম ঘটনা ঘটছে, তখন সন্দেশখালীতে শুভেন্দু সুকান্তরা লড়াই করছে যে সন্দেশখালী মহিলাদের একত্রিত করে চাইছে যে একটা এই পশ্চিমবাংলা মহিলা ব্রিগেডকে যদি তৃণমূলের বিরুদ্ধে করে দেওয়া যায়, তাহলে ওই মহিলা ভোট তো সরাসরি হয় বিজেপিতে চলে আসবে, বিজেপি জয়লাভ সহজ হবে। কিন্তু দর্শক, এতটা সহজ নয়, কারণ সন্দেশখালীতে হাজি নুরুল ইসলাম, যে অলরেডি সিটিং এমএলএ এখন, তারপরে আগেও প্রাক্তন এমপি ছিল, তারপরে তো নুসরত জাহানকে দেওয়া হয়েছিল, তিনি তো 144 থেকে 174 ধারা চলে গিয়েছিল। তো যাই হোক, তাকে বাদ দিয়ে এবারে টিকিট দেওয়া হয়েছে হাজি নুরুল ইসলামকে। এবার কিন্তু দর্শক, যে তৃণমূলের টিকিটটা ঘোষণা করা হয়েছে সেখানে কিন্তু চমক রয়েছে। কিরকম? যেমন মিমিকে টিকিট দেওয়া হয়নি, নুসরতকে দেওয়া হয়নি, মৌসুম নূরকে দেওয়া হয়নি, এরা টিকিট পায়নি। কিন্তু টিকিট, আবার অর্জুন সিংও টিকিট পায়নি। আবার টিকিট পেয়েছে কারা কারা? যারা অলরেডি এমএলএ আছে তাদেরকে ধরে ধরে টিকিট দেওয়া হচ্ছে। নতুন নেতা তৈরি করতে পারছে না। একটা সরকারের 15 বছর আছে, তারপরেও মনে হচ্ছে যে না এবার আর হচ্ছে না। 14-15 বছর থাকার পরেও মনে হচ্ছে না ওই পুরনো এমএলএদেরই টিকিট দেওয়া হোক, লড়াই করানো হোক, কোথায় হাতছাড়া হয়ে যাবে বাবা, রিস্ক নিতে পারছে না। এবার দেখুন, আমি কিছু যেমন সিট কথা বলি, বালুরঘাটে বিপ্লব মিত্র আর সুকান্ত মজুমদার অলরেডি বিজেপির সিটিং এমপি, আর বিপ্লব মিত্র বিজেপি থেকে টিএমসিতে এসছে, তাকে টিকিট দেওয়া আছে, অলরেডি এমএলএ ছিলেন। তো ইনি হচ্ছেন বালুরঘাটের ভূমিপুত্র। তাই এবারে লড়াইটা কিন্তু সুকান্ত মজুমদারের ক্ষেত্রে এতটা সহজ হবে না। বা রানাঘাটে মুকুটমণি অধিকারী, যিনি অলরেডি বিজেপি থেকে টিএমসিতে এসেছেন, তাকে টিকিট দেওয়া হয়েছে, জগন্নাথ সরকারের অপোজিটে লড়বে এবারে। বনগাঁতে বিশ্বজিৎ দাস, যে বিজেপি থেকে টিএমসিতে এসছে, তাকে টিকিট দেওয়া হয়েছে, শান্তনু ঠাকুরের উল্টো দিকে লড়বে। তো এই হচ্ছে পরিস্থিতি। কিন্তু টিকিট পায়নি কে? অর্জুন সিং, সুনীল মণ্ডল, যারা অলরেডি বিজেপি থেকে টিএমসিতে এসছে, তাদেরকে টিকিট দেওয়ার কথা ছিল, টিকিট দেওয়া হয়নি। অর্জুন সিং একটু মন খারাপ করছে, রাগ করছে, যে এখনো বলতে পারছে না যে কি করব। ঠিক আছে, দিদি করেছে, যা করেছে। কারণ এখনো কনফার্ম এই কারণে করতে পারছে না যে বিজেপির এখন সেকেন্ড তালিকাটা প্রকাশ হয়নি। তবে এটা তো কনফার্ম, অনেকে বলছে যে অর্জুন সিং এবারে বিজেপিতে আবার দাঁড়াবে।
এখন ধরুন অর্জুন সিং 2019 সালে বিজেপির হয়ে দাঁড়ালো, তারপরে বিজেপির কর্মীরা, মণ্ডল সভাপতিরা, বুথ সভাপতিরা, শক্তিকেন্দ্র প্রমুখরা লড়াই করলো করে অর্জুন সিংকে জেতালো। অর্জুন সিংয়ের 21 সালের পর মনে হলো না আর বিজেপিটা করা যাবে না, তিনি তৃণমূলে চলে গেলেন। এবার তৃণমূল তাকে কথা দিয়েছিল ফার্স্ট হ্যান্ড কমান্ড, সেকেন্ড হ্যান্ড কমান্ড, যে তাকে 2024-এ টিকিট দেওয়া হবে। এখন 2024-এ টিকিট দেওয়া হয়, এখন শোনা যাচ্ছে তিনি আবার বিজেপিতে আসবেন, আবার বিজেপি টিকিট দিয়ে দিবে। এখন প্রশ্ন হচ্ছে, কি প্রশ্ন হচ্ছে, শুভেন্দু অধিকারীর কোনো সমস্যা নেই এলে, বিজেপির নেতাদেরও কোনো সমস্যা নেই, সুকান্ত বা দিলীপ ঘোষেরও কোনো সমস্যা নেই, বিজেপিতে ওয়েলকাম এরকম ব্যাপারটা দরজাটা খোলাই রেখেছে। এখন উনি ঠিক করবেন আসবেন কি আসবেন, হয়তো চলেও আসবে, এবং বলা হচ্ছে কনফার্ম যে হয়তো বিজেপির টিকিটেই ওই ব্যারাকপুর থেকে দাঁড়াবে। এখন তৃণমূল অনেক সার্ভে টার্ভে করে দেখলো যে এখানে তৃণমূলে একটা ইনফাইটিং শুরু হয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব, তাই এবারে অর্জুন সিংকে টিকিট দেওয়া যাবে না, দিলে তৃণমূল হারতে পারে, তাই তারা ঠিক করলো অর্জুন সিংকে টিকিট দেওয়া। এখন বিজেপি ঠিক করছে ওকে টিকিট দিয়ে দেবে বিজেপি। তার মানে কি হবে, বিজেপির যে কর্মীরা ছিল তাদের মনটা ভেঙে যাবে। এইভাবে যে দুটো পার্টিতে এত আনাগোনা হচ্ছে না, আমদানি রপ্তানি, কর্মীরাই পাগল হয়ে যাচ্ছে, কর্মীরা বুঝতে পারছে না কি স্ট্যান্ড নেবে। আর সব থেকে বড় কথা কি বলুন তো, এটা একটা ভয়ঙ্কর রাজনীতি এই রাজ্যে শুরু হয়েছে। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েই কথা না রাখা, অনেকে মনে করছে যে যদি অর্জুন সিংকে যেটা বলছে যে তাকে কথা দিয়েছিল, যদি এটা সত্যি হয় তার মানে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে, কারণ একটা ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি এই রাজ্যে শুরু হয়েছে। এটা কিন্তু ভয়ঙ্কর। দেখো, তোমাকে কথা দিয়েছিলাম, তুমি 2019 সালে আমার পার্টি থেকে ইচ্ছা করে ছেড়ে চলে গিয়েছিলে, 2024-এ দেখলে তোমাকে কথা দিয়েও টিকিট দিলাম না, এরকম ব্যাপারটা যদি শুরু হয় সেটা একটা ভয়ঙ্কর রাজনীতি হবে। আরেকটা জিনিস আমি বুঝতে পারলাম না, এবারে কিন্তু আর সেই জনগর্জন সভায় বহিরাগত ইস্যুটা থাকলো না, কারণ ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, এইসব লোককে, এই কীর্তি আজাদ, এরা হচ্ছে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা বা সুজাতা মণ্ডল, এরা তো বিজেপি থেকে তৃণমূল এসেছিল। তার মধ্যে এই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, এরা হিন্দিভাষী, এরা বাংলাও ঠিকঠাক বলতে পারে না, বাংলা জানেও না, তো এদেরকে টিকিট দিচ্ছে, আর এরা হচ্ছে হিন্দিভাষী। তার মানে বুঝতেই পারছেন যে এবারে আর তৃণমূল এটা বলতে পারছে না যে দেখো বহিরাগত, যেটা 2021 সালে একটা বহিরাগত ইস্যু ছিল, এবার আর কিন্তু সেই বহিরাগত ইস্যুটা নেই। এবার ইস্যুটা কি বলুন তো, মহিলা ভোট ব্যাংক, SC ST ভোট ব্যাংক, এটা ইস্যু, আর দুর্নীতি একটা ইস্যু। তো এই মহিলা ভোটটা এখন কার দিকে যাবে এটা নিয়ে চলছে। অভিজিৎ গাঙ্গুলিকে কিছু টেনে নিয়ে হয়তো বিজেপি বোঝাতে চাইছে দেখো যুবকদের আমরা ভোটটা পাবো, কিন্তু মহিলা ভোট এখনো বা মুসলিম ভোট পুরোপুরিভাবে এখনো ওই তৃণমূলের পক্ষে রয়েছে। এরপর যদি আমরা দেখি যে ইউসুফ পাঠান, ক্রিকেটার, যে আগে KKR এর হয়ে খেলেছে, তাকে কিন্তু বহরমপুর লোকসভা কেন্দ্রে এবারে TMC টিকিট দিয়ে দিয়েছে। এবার ইউসুফ পাঠান গুজরাটের মানুষ, গুজরাট থেকে ধরে এনে তাকে টিকিট দিচ্ছে। অধীর চৌধুরীর মন খারাপ, কারণ একটি সিট যেটা অধীর চৌধুরী থেকে এই রাজ্য থেকে লড়াই করে যায়, এখন সেখানে মুসলিমকে টিকিট দিয়ে দিয়েছে। অধীর চৌধুরী বলছে দেখো মুসলিমকে টিকিট দিয়ে দিল, আমার মুসলিম ভোট ব্যাংক সে ভাগাভাগি করে যাবে, অর্থাৎ কংগ্রেস থেকে যাতে মুসলিম ভোটটা চলে যায়। এখানে দুটো ঘটনা ঘটতে পারে, এক হচ্ছে অধীর চৌধুরী হেরে যেতে পারে, পুরোপুরি মুসলিম ভোটটা ইউসুফ পাঠানের কাছে চলে যেতে পারে, এটা একটা ফ্যাক্টর হতে পারে, এবং ইউসুফ পাঠান প্রচুর ভোটে জিততে পারে। আরেকটাও সম্ভাবনা হতে পারে, যদি কোনো কারণে মুসলিম ভোট ভাগ হয়ে যদি বিজেপি কিছুটা প্রফিট পায়, জানি না, সময় বলবে। কীর্তি আজাদ বর্ধমান দুর্গাপুর থেকে দেওয়া হয়েছে, ইনি আগে বিজেপির MP ছিলেন, তারপরে এখন TMCর হয়ে লড়ছে। রচনা ব্যানার্জিকে কিন্তু লকেটের সাথে লড়াইয়ের জন্য একটা হুগলি থেকে দেওয়া হয়। এবং রচনা ব্যানার্জি ওই দিদি নাম্বার 1-এ গেল, দিদি, তারপর তাকে রাজনীতিতে আনা হয়েছে। রচনা ব্যানার্জি বলছে হ্যাঁ আমি দিদি সাপোর্টার ছিলাম, তো ঠিক আছে রাজনীতি করে নি এসছি। দেখুন কারো কম লোভ নয়, আর টলিউডের মানে ওই শিল্পীর থেকে এদের রাজনীতির প্রতি প্রচুর লোভ, কি ছাড়ে, তো বুঝতেই পারছেন। তো সেই জায়গায় রচনাও দাঁড়িয়েছে কম্পিটিশন। এবার রচনা বলুন আর লকেট বলুন, দুজনেই সিনেমার জগতের লোক, এবার সিয়ানে লড়াই, এবার কে জিতবে সেটা তো সময় বলবে। তবে হ্যাঁ, লকেট চ্যাটার্জি 2021 সালে কিন্তু বিধানসভা ভোটে হেরে গেছে। এবার বিজেপি কর্মী আছে, কিন্তু এবার দেখা যায় লকেট চ্যাটার্জি এই হুগলিতে আদেও নিজের গড় গড়ে রাখতে পারবে কিনা, কারণ লকেট চ্যাটার্জি বর্তমান রেপুটেশন খুব একটা ভালো নেই, মানে জনসমর্থন মানুষের জন্য কাজ করছে। আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দেখো 18টা লোকসভা সিটে তোমরা জিতিয়েছো, বিজেপির এমপিরা কি করেছে, সত্যি কিছু করেনি, কারণ বিজেপির এমপিরা মানুষের প্রয়োজনে ছুটেও যায় না, এলাকায় এমপিদের দেখতেই পাওয়া যায় না, বিজেপি হোক তৃণমূল হোক, কোনো এমপিদের দেখতে পাওয়া যায় না। আবার মেদিনীপুরে জুন মালিয়া অলরেডি MLA রয়েছে, তাকে আবার টিকিট দিয়ে দিয়েছে, তো লড়াইটা হচ্ছে। যাদবপুরে মিমি চক্রবর্তীকে বাদ দিতে হয়, তাকে বাদ দিয়ে সেই জায়গায় ওই একই টলিউডের অভিনেত্রী ছিলেন, কটা বই করেছে, সিনেমা করেছে জানি না, সায়নী ঘোষ মনে হচ্ছে, সায়নী ঘোষকে টিকিট দেওয়া আছে। সায়নী ঘোষ নিজেও বলেছে যে আমি অভিনেত্রী কম আর কি বলা যায়, সভানেত্রী বেশি হয়ে গেছে, মানে 3টে বই করেছে, 300টা সভা করেছে, তো এইভাবে বুঝতেই পারছেন। তারপরে হচ্ছে সিনিয়র যারা সৌগত রায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদেরকে কিন্তু টিকিট দেওয়া হয়েছে। তো সুদীপ বন্দ্যোপাধ্যায় 4বারের MLA, 5বারের MP হয়েছে, তাকে কলকাতাতে দাঁড় করানো হয়েছে। দেখুন, একদিকে যখন তাপস রায় চলে গেছে তৃণমূল থেকে বিজেপিতে, ঠিক তখনই কিন্তু এই বিজেপি থেকেও আবার তৃণমূলে MLA চলে এসেছে।
তো মোটামুটি যে 42 জন টিকিট পেয়েছে তাদের মধ্যে 11 জন এমএলএ, 2 জন মন্ত্রী আর 6-7 জন তো বিজেপি থেকে অলরেডি এসছে। তো মোটামুটি অর্জুন, মিমি, নুসরত, মৌসুমী এরা টিকিট পায়নি, কিন্তু তার জায়গায় অনেকে অন্যরা টিকিট পেয়েছে। টিকিটে অনেকে বলছে দেখো চমক, তৃণমূলের এই টিকিটে একটা চমক দেওয়া হয়েছে। চমক তেমন কিছু নেই, সে তারাই ছিল তারাই আছে, শুধু এমপি যারা ছিল তাদেরকে হয়তো কিছু কিছু বাদ দিয়ে এমএলএদেরকে এমপি হিসেবে টিকিট দেওয়া হয়েছে। এবার এই এমএলএরা যদি এমপি হিসেবে জিতে যায়, ওইগুলোতে আবার কিন্তু উপনির্বাচন করতে হবে। আর উপনির্বাচনে কি হবে, যে রাজ্য সরকার থাকবে সেই জেতার সম্ভাবনা বেশি থাকে, আবার নতুন প্রার্থী খুঁজতে হবে। যাই হোক, আরেকটা জিনিস যেটা তমলুকের ক্ষেত্রে দেবাংশু ভার্সাস অভিজিৎ গাঙ্গুলি হতে পারে, কারণ দেবাংশুকে তমলুকে অলরেডি টিকিট দেওয়া আছে, আর বিজেপি থেকে শোনা যাচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলিকেই দেবে। অভিজিৎ গাঙ্গুলি একজন বিচারক, তো এটা ঠিক যে তমলুকে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, কিন্তু এটাও ঠিক যেখানে বিজেপি সমর্থক রয়েছে, বিজেপি ভোটারও রয়েছে, বিজেপি সংগঠনও রয়েছে, কিন্তু এখানে যে সিটিং এমএলএ যারা রয়েছে এই তমলুক লোকসভার মধ্যে, যারা বিভিন্ন বিধানসভায় যারা, যেমন ময়নাতে দিনডা রয়েছে, তো এরা কিন্তু অত মানুষের খোঁজ নেয় না, মানুষের কাছে যায় না, অশোক দিনডা থেকে শুরু করে বিভিন্ন এমএলএ যারা রয়েছে। তো এটাও একটা ফ্যাক্টর। এবার দেখা যে দেবাংশু ভট্টাচার্য অলরেডি আক্রমণাত্মক এবং খুব কটু ভাষায় আক্রমণ করে বিরোধীদের। এবার অভিজিৎ গাঙ্গুলি ভদ্রভাষী, সভ্যভাষী, শিক্ষিত মানুষ, তিনি কতটা এর ফাইট করতে পারেন, আর সবথেকে বড় কথা সংগঠন কতটা মজবুত হয়। তবে এটা ঠিক যে ফাইট একটা হবে, কারণ দেবাংশু ভট্টাচার্য অলরেডি, যদি আমি দেবাংশু ভট্টাচার্য অভিজিৎ গাঙ্গুলির লড়াইটা ছেড়ে দিয়ে তৃণমূল ভার্সাস বিজেপি ভাবে, সেখানে কিন্তু তৃণমূল মুসলিম ভোট এখানে পাবে বা মহিলা ভোট, আর সেই জায়গায় অভিজিৎ গাঙ্গুলি একটা যুবকদের ভোট পাবে। যুবকরা অভিজিৎ গাঙ্গুলির প্রতি সিম্প্যাথি, কারণ যুবকদের জন্য তিনি যেভাবে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বা প্রাইমারি নিয়োগে যেভাবে দুর্নীতি হয়েছে সেটাকে তুলে ধরেছে, তো স্বাভাবিক কারণে যেভাবে ক্যান্সেল করেছে প্রাইমারি ট্রেড দুর্নীতিগুলোকে, চাকরিগুলোকে বাদ দিয়েছে যারা চাকরি পেয়েছে, তো এই লড়াইটা অভিজিৎ গাঙ্গুলি যুবকদের ভোটটা হয়, কিন্তু মহিলা ভোটটা এখনও পুরোপুরিভাবে তৃণমূলের দখলে রয়েছে। তার সাথে সাথে মাইনরিটি ফ্যাক্টর তো রয়েছে। এখন এই 42 জন টিকিটের মধ্যে মনে হয় টলিউডে রয়েছে, দেখলাম বলিউড থেকেও আনা হয়েছে, ক্রিকেটারকেও আনা হয়েছে, তারপরে মোটামুটি যাদেরকে টিকিট দেওয়া আছে ওটা সার্ভে করে দেওয়া আছে। তার সাথে এটাও ঠিক যে বিজেপি বলুন বা তৃণমূল বলুন, এরা মূলত তাকেই টিকিট দিয়েছে যে চামচা, বাংলা কথা, যে আমার কথা শুনবে, যে আমার কথা শুনবে, মানে পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা কথায় উদ্ভুস করবে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় থাকবে, সেই পার্টির আয়ত্তের মধ্যে থাকবে, তারাই টিকিট পাবে। বিজেপির ক্ষেত্রে একই থিওরি, তবুও কখনো কখনো কিছু কিছু লোক বিস্ফোরণ হয়ে যায়, আবার মাঝে মাঝে দেখি। তো মোটামুটি আলটিমেটলি নতুন কিছু নেই, চমক তারাই ছিল, তারাই খাচ্ছে, তারাই মারছে, তারাই দুর্নীতি করছে, তারাই টিকিট পাচ্ছে, তারাই লড়াই করছে, আর বলছে পরিবর্তন পরিবর্তন। সোনার বাংলা আমি জানি না, তবে আপনারাই বলুন এই টিকিট আর আজকের এই র্যাম শো, যাই হোক আমরা সিনেমাতে অনেক র্যাম শো, রোড শো দেখেছি, মডেলরা করে, এরাও আমাদের রাজ্যের বড় বড় মডেল সব, মোটামুটি এরাই রাজ্যটা চালাবে। মেরে কেটে দুর্নীতি হোক বা সুশাসন হোক, কতটা সুশাসন দেবে জানি না, তবে দুর্নীতি হোক, চুরি হোক, জোচ্চুরি হোক, তো মোটামুটি এরাই আমাদের রাজ্যের এখন মডেল। তো আপনারা বলুন এই মডেলদের কারা কোন লোকসভায় জিতছে আর কটা আসনে বিজেপি বা তৃণমূল জয়ের সম্ভাবনা রয়েছে, কমেন্ট করুন। আর অবশ্যই আমার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। ধন্যবাদ।